হ্যালো হ্যালো জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম, শুনতে পাচ্ছ তোমরা না? জি স্যার। স্যার শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ঠিক আছে। 93 পার্টিসিপেন্ট। আমরা একটু প্রিভিয়াস ক্লাসের আলোচনা করি, আর কেউ কেউ যদি পার্টিসিপেট করে সেটা করতে পারে, অসুবিধা নেই। ভালো আছে সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। ভালো আছি বলেই তোমাদের সাথে যোগাযোগ করতে পেরেছি। যদিও নানান ব্যস্ততা, ইউনিভার্সিটি খোলা থাকলে আসলে একটা সিস্টেমের মধ্যে থাকে, এখন কোনো সিস্টেম নাই। সিস্টেম ছাড়া যেটা সমস্যা হয় সেটা হলো কোনো শিডিউলের বাইরে যা কোনো সময় একটা আনওয়ান্টেড সিচুয়েশন তৈরি হয়। তোমাদেরকে একটা শিডিউল দিয়ে যদি আমি মেনটেন করতে না পারি তাহলে সেটা আমার জন্য খুব ডিসক্রেডিট। এই জন্য আমি একটু বিলম্বিত হয়ে গেছে। চেষ্টা করব একটু রেগুলার করে তোমাদেরকে এই অংশটা আমি শেষ করে দিতে। অন্য কোনো স্যাররা কি ক্লাস নিচ্ছে না এর মধ্যে? আমাদের প্যাথোলজির কেউ? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা মোটামুটি ফ্রি আছো। অন্য ডিপার্টমেন্ট? স্যার সাইটোলজি ক্লাস মাঝে মধ্যে হয় স্যার। সাইটোলজি কে আরিফ সাহেব নেই নাকি? হ্যাঁ, আরিফ স্যার নেন, আজাদ স্যারও নেন। আচ্ছা, ঠিক আছে। আমরা তো সিরিয়াল ক্রপস ডিজিজের একটু আলোচনা করছিলাম, সেখান থেকে রাইসের আমরা একটা ডিজিজ স্টাডি করছিলাম, সেটা হলো ব্লাস্ট ডিজিজ। সেটা স্টাডিটা কিন্তু সম্পূর্ণ হয় নাই, একটু আংশিক বাকি আছে, সেটা একটু পরে হবে। তার মধ্যে একটা অ্যাসাইনমেন্টও দিয়েছিলাম তোমাদেরকে। আসলে অ্যাসাইনমেন্টটা ছিল একটু টেস্ট, যে প্রযুক্তির বিষয়, তো প্রযুক্তি তোমরা তো অনেক অ্যাডভান্স, আমরা এখনো এতটা অ্যাডভান্স হইতে পারিনি, শিক্ষানবিশ আছি, কখনো কখনো তোমাদের কাছ থেকে শিখতেছি, যার কারণে আমি একটু ট্রায়াল বেসিসে ওইটা দিয়েছিলাম। সর্বশেষ আমি গতকাল যেটা দেখছি সেখানে আপলোডিং হয়েছে, অনেকেরই ফাইল আপলোডিং হয়েছিল। ওই আপলোডিং এ একটা সমস্যা ছিল, সেটা হলো যে তোমরা যে ফাইলটা আপলোড করছো সেই ফাইলে কেউ জেপিজি ফরম্যাটে করছো, কেউ পিডিএফ এ, কেউ বিভিন্ন ফরম্যাটে করছো, এটা একটি সমস্যা। আর একটি সমস্যা হলো যে ফাইলের নাম অলওয়েজ রিনেম করতে হবে তোমার স্টুডেন্ট আইডি দিয়ে, তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হয় এবং ইজি হবে এবং সিরিয়ালি আসবে। আর যখন তোমরা নাম দিয়া বা কেউ ক্যাম স্ক্যানার দিয়া ফাইল করছো, তখন এটা একটু অসুবিধা হয়েছে দেখতে। যদিও আমি খুব একটা দেখি না এই ফাইলগুলি, আমি তো এটা প্রসপন করে দিয়েছিলাম। যাক, ওইটা আমি কিছুটা সমস্যা ছিল, এগুলি অনেকটা ওভারকাম করতে পারছি। আজকে ক্লাসের শেষে আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিব, ক্লাসটা শেষ করি তারপরে আমি একটা অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্ট নিয়ে আমি আর একটু কথা বলবো। আর একটা জিনিস অবশ্যই মনে রাখবা, ফাইলের নাম যেন অবশ্যই তোমার স্টুডেন্ট আইডি দ্বারা হয়। আর এখন ওই ওয়ার্ড ফর্মে অথবা পিডিএফ ফর্ম ছাড়া অন্য কোনো ফর্মে যদি ফাইল লোড দাও তাহলে ফাইলটা লোড হবে না। ওইটা আমি করে দিয়েছি, সব এটা একটু মনে রাখবা।
অনেকে দেখা যায় জেপিজি ফরম্যাটে দিবা কিন্তু ফাইলটা লোডিং হবে না। এটা অবশ্যই পিডিএফ এ কনভার্ট করে অথবা ওয়ার্ড ফর্মে কনভার্ট করে এটাকে করা যায়। পিডিএফ হলো সবচেয়ে ভালো। আমরা ওইটা পরে আলোচনা করব। আমরা ব্লাস্ট ডিজিজ দেখছিলাম পাতার মধ্যে স্টেমে বা তারপরে নোডে, তারপরে শীষের গোড়ায়, ইভেন পেনিক্যাল ব্রাঞ্চ, এগুলিতে এটার ইনফেকশন হয়। টিপিক্যাল যে ইনফেকশনটা যেটা পাতার মধ্যে হয় এটি আমরা কি আসলে ব্লাস্টের টিপিক্যাল সিমটম বলে ধরে থাকি, এবং সেটা দেখা যায় একটা স্পট হয়। আর এই স্পটটার আমরা একটা বর্ণনা দিয়েছিলাম, এবং সেদিন একটা কথা বলছিলাম যে কোনো স্পটের বর্ণনা দিতে যে 3টি বিষয় খেয়াল রাখবা। একটা হলো স্পটের সাইজ, স্পটের শেপ এবং স্পটের কালার। এটা ইনিশিয়াল স্টেজে হইতে পারে, তারপরে স্পট তো আর স্থির থাকে না, একটু বড় হইলো, তারপরে হইলো, তারপরে একদম শেষ মুহূর্তে কি হয় সেটাও হইলো। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এই ব্লাস্টের স্পটের শেপটা কি? একজন বলো দেখি কি শেপের স্পট হয়, কার মনে আছে? স্যার ডায়মন্ড হেড লাইক হ্যাঁ, সার্কুলার। ডায়মন্ড। হ্যাঁ, সার্কুলার নয়, সার্কুলার তো একটা নির্দিষ্ট শেপ, এটা ডায়মন্ড শেপড হয়, এটা মনে রাখবা। অথবা মানুষের যদি চোখের একটা ছবি আঁকা হয় তাহলে যেমন হয় অনেকটা এরকম হয়। মোটামুটি এই শেপটা দেখেই আমরা বলে দিতে পারবো যে হ্যাঁ ইট ইজ ব্লাস্ট ডিজিজ caused by Pyricularia gracia or Pyricularia oryzae। এটা কিন্তু একটা সুন্দর বৈশিষ্ট্য যে যেটা দ্বারা আমরা সহজে এটাকে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা ডিজিজ, প্রত্যেকটা আমরা ডিজিজ নিয়ে যেহেতু আলোচনা করতেছি, ডিজিজের কথা মধ্যেই থাকি, তার কিছুটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি থাকবেই। যেমন ব্লাস্টের আইডেন্টিটি হলো যেটা আই শেপড বা ডায়মন্ড শেপড স্পট তৈরি করবে, এটা একেবারে টিপিক্যাল, এটুকু মনে রাখলেও চলবে। বাকি তো তুমি দেখে দেখে বুঝতে পারবা কালার কি হয়, সেন্টার পোর্শনের কালার কি হয়, মার্জিনের কালার কি হয়, এগুলি দেখে সুন্দরভাবে এটাকে আইডেন্টিফাই করা যায়। ছবি সহ আমরা গত ক্লাসে দেখছি। আমরা এই যে যেমন এখানে এটা তো ডায়মন্ড শেপড বা আই শেপড, এটা স্পষ্টই বোঝা যাচ্ছে, কোনো ভুল নেই। এটা দেখে দেখে আমরা বিভিন্ন আরো বিভিন্ন জায়গায় যে স্পট হয় সেটা আমরা দেখছি, কি পরিমাণ লস হয় সেটা আমরা একটু আলোচনা করছি। ফাইনালি আমরা আসছিলাম যে তার ম্যানেজমেন্ট আইসা আমরা একটু ডাইভার্ট হয়ে গেছি যে আমরা যদি ডিজিজ ট্রায়াঙ্গেল সম্পর্কে নলেজ থাকে আমাদের তাহলে ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে, অথবা ডিজিজ সাইকেল সম্পর্কে যদি আমাদের নলেজ থাকে তাহলে আমাদের ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে। আমি একটু অ্যাডভান্স বলে রাখি, আজকে আমাদের যে অ্যাসাইনমেন্টটা হবে সেটা এই দুইটা পয়েন্টের উপরই হবে। নিজেরা একটু থিঙ্ক করবা যে এই ডিজিজ ট্রায়াঙ্গেলের যে নলেজ তুমি সেটাকে কাজে লাগিয়ে কিভাবে ব্লাস্টের একটা ম্যানেজমেন্ট প্র্যাকটিস করবা। এটা তোমরা অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবা, আমি লিংক দিব পরে। ডিজিজ ট্রায়াঙ্গেল এবং ডিজিজ সাইকেলের যে নলেজ যেটা তুমি আর্ন করলা সেটাকে কাজে লাগিয়ে ব্লাস্টকে কিভাবে ম্যানেজমেন্ট করবে। এই অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার পরে পরের ক্লাসে আমি এই ব্লাস্ট ডিজিজের ম্যানেজমেন্টটা আমার মতো করে আমি বলবো, এবং সেই ডিজিজ ট্রায়াঙ্গেল এবং ডিজিজ সাইকেলের নলেজকে কাজে লাগিয়ে তাহলে যে বিষয়টা হবে সেটা হলো যে তোমাদের নলেজ আর বাস্তবে বা আমাদের নলেজ বা প্র্যাকটিক্যাল নলেজটার মধ্যে যে গ্যাপ সেটা বোঝা যাবে। এটার জন্যই আজকে আমাদের এই পরে যে অ্যাসাইনমেন্টটা দিব সেটাই হলো আমার টার্গেট। তাহলে আমি পরের স্লাইডে কিন্তু ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা আছে, এটা আমি আজকে দেখাবো না, এটা তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে
আমি ওই ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা দেখাবো। কাজে আমি এই ব্লাস্ট আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। আমরা আরেকটি ডিজিজের মধ্যে যাব। ব্লাস্ট নিয়ে আজকে আর আমাদের কথা নাই, নতুন আরেকটি ডিজিজ নিয়ে আমরা আজকে স্টাডি করব। এই এতক্ষণ আমরা যা আলোচনা করছি সেটা হলো প্রিভিয়াস ক্লাস থেকে। কাজে নতুন ডিজিজটা দেখে আমরা কি একটা ডিজিজ নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলতে পারি সেটা আমরা একটু দেখতেছি। কমন একটা ডিজিজ, ওর নাম শুনছো, ব্রাউন স্পট অফ রাইস। অবশ্যই তোমরা এই ডিজিজটার নাম লেভেল 2 থেকে শুনে আসছো, কারণ এই ডিজিজটার সাথে ইতিহাসের একটি ঘটনা জড়িত আছে। ডিউরিং 1943 এই বেঙ্গল ফেমিন, 1943 তে কিন্তু অবিভক্ত বাংলা ছিল, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট পুরাটাই ছিল, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই তিনটি কান্ট্রি একসাথে ছিল। ওই বিশেষ করে পশ্চিমবঙ্গ, ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, তারপরে ওই আসাম বা মিজোরাম, এই অঞ্চলের এবং বাংলাদেশ সহ মানুষের প্রধান খাদ্য হলো রাইস। মেইন স্ট্যাপল ফুড রাইস, আগেও ছিল এখনো কিন্তু রাইস। কাজে এই 1943 তে এই ব্রাউন স্পট ডিজিজটা এমন ব্যাপকভাবে হইল যে রাইসের ফলন ড্রাস্টিক্যালি কমে গেল। ওই সময় খুব ব্যাপকভাবে হয়েছে। যখন ফলন কমে গেল, খাদ্যের অভাব দেখা দিল। আরেকটি ঘটনা তোমরা জানো যে 1943 তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলতেছে সারা পৃথিবীতে, একটা অস্থির অবস্থা। কোথাও যখন খাদ্যের একটু সংকট দেখা দেয় যুদ্ধকালীন সময়ে, তখন বিশেষ করে এটা একটা হাহাকার পড়ে যায়। সেটাও একটি কারণ ছিল। এক হলো উৎপাদন কম হয়েছে ডিউ টু ব্রাউন স্পট, দ্বিতীয় হলো যুদ্ধ বিধ্বস্ত দেশ বা সারা পৃথিবী যুদ্ধ বিধ্বস্ত। এই অবস্থায় মোর দেন 2 মিলিয়ন পিপল না খেয়ে মারা গিয়েছে, এরকম রিপোর্ট আছে। বা অনাহারে অর্ধাহারে অনেক মানুষ মারা গেছিল। ইভেন তোমরা যদি ইউটিউবে সার্চ দাও বেঙ্গল ফেমিন নামে, তাহলে ওই ফেমিনের কিছু দৃশ্যাবলী দেখতে পারবে, খুব ব্যাপকভাবে হয়েছে। কাজে এই ডিজিজটার সাথে তোমরা লেভেল 2 তেই পরিচিত হয়েছিল। আজকে ওই ডিজিজটার মাত্রা, ক্ষতিকর দিক, বা কিভাবে আমরা ডিজিজটাকে মাঠে আইডেন্টিফাই করতে পারবো, কিভাবে তার ম্যানেজমেন্ট করতে পারবো, এই দিকগুলি নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। কয়জন পার্টিসিপেন্ট আমাদের আজকে? 155। ওকে, এনাফ। আরো আসলে সমস্যা নেই। এই ডিজিজটা কোথায় ঘটে এটা দেখি আমরা। এটা লিফ শীট, পেনিক্যাল ব্রাঞ্চ, গ্লুম এবং গ্রেইন, মানে গাছের সব জায়গাতেই আসলে ইনফেকশন করে। ইট ইজ অ্যান ইন্ডিকেশন অফ প্লান্ট স্ট্রেস। এই কথাটার মধ্যে একটু ব্যাখ্যা দেওয়া দরকার। এই ডিজিজটা সংগঠিত হয় যখন প্লান্ট খুব স্ট্রেস কন্ডিশনে থাকে। স্ট্রেস কন্ডিশন বলতে কোনো কারণে গাছের যদি খাদ্যের সংকট দেখা দেয়, তাহলে ওই প্লান্টে এই ডিজিজটা বেশি হয়। মানে এটার অর্গানিজম হলো বাইপোলারিস, তোমরা হয়তো জানো। এই বাইপোলারিসের ইনফেকশনটা হয় যখন গাছ দুর্বল হয়ে যায়। আর গাছ কখন দুর্বল হয়? যখন তার নিউট্রিয়েন্টের অভাব থাকে। বিশেষ করে নাইট্রোজেন ফার্টিলাইজারের যদি অভাব হয়, তাহলে এই ডিজিজটা বেশি হয়। বর্তমানে এই ডিজিজটা একেবারে মাইনর হয়ে গেছে, খুব একটা হয় না বললেই চলে। কারণ তার কয়েকটা কারণ আছে। এক হলো নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি এখন
কৃষকের মাঠে হয় না বললেই চলে, কারণ প্রচুর পরিমাণে ইউরিয়া ফার্টিলাইজার অ্যাভেলেবেল আছে, এটা একটি কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে ব্রিডিং এর মাধ্যমে প্লান্টের জেনেটিক মেকআপ চেঞ্জ করে হাই ইল্ডিং এবং ডিজিজ রেজিস্ট্যান্ট অনেক ভ্যারাইটি ডেভেলপ করেছে প্রচুর পরিমাণে। ওই ভ্যারাইটিগুলি এতটাই রেজিস্ট্যান্ট যে এই ব্রাউন স্পট একেবারে আক্রমণ করতেই পারে না, মানে বাইপোলারিস খুব একটা আক্রমণ করতে পারে না বললেই চলে। যাই হোক, এই হলো তার মূল বিষয়। আমরা একটু দেখি যে কিভাবে আমরা এই ডিজিজটাকে ডায়াগনোসিস করব, কিভাবে চিনতে পারবো। একটু লেখাটা পড়ি, তারপরে আমরা ব্যাখ্যায় যাব। স্মল ব্রাউন সার্কুলার স্পট উইথ ইয়েলো মার্জিন অ্যাপিয়ার অন লিফ। এখানে অনেকগুলি মেসেজ আছে কিন্তু এই লাইনটাতে, সংক্ষেপে লিখছি তো, সেন্টেন্স অনেকগুলি সেন্টেন্স লেখা যেত এটা নিয়ে, কিন্তু আমি খুব সংক্ষেপে লিখছি। দেখো, সাইজ বলছি স্মল, কালার বলছি, তারপর শেপ বলছি, স্মল সাইজ, ব্রাউন মানে কালার, আর সার্কুলার হলো শেপ আর ওভাল স্পট। তারপরে বলেছি তার বাইরে আবার একটা ইয়েলো মার্জিন থাকে, এবং এটা পাতার মধ্যে যখন স্পট হয় সেটা। তো ওই যে স্পটের বর্ণনা দিতে যে আমরা তিনটা পয়েন্টের কথা বলছি, সাইজ, শেপ, কালার, এই তিনটাকে এখানে সমন্বয় করা হয়েছে। ইনিশিয়াল স্পটস আর রেডিশ ব্রাউন টু ব্রাউন। এখানে আমার একটু বলা হয়েছে যে ইনিশিয়ালটা কেমন হয়। তারপর ম্যাচিউর স্পটস হ্যাভ গ্রে সেন্টার উইথ এ ডার্ক ব্রাউন মার্জিন। হ্যাঁ, যখন স্পটটা একটু ম্যাচিউর হয় তখন সেন্টার পোর্শনটা একটু ধূসর হয়, আর মার্জিন যে অংশ স্পটের সেটা থাকে ব্রাউন অথবা ডিপ ব্রাউন, বিভিন্ন রকম হয়। এখন এই কথাগুলির সাথে আমরা একটু মিলাই এই ছবিটা, তাহলে আমার মনে হয় ঠিক হবে। আমরা একটু শেপটা দেখি তো, এই যে এখানে দেখো তো ওভাল শেপ, এইটা কি ওভাল শেপ মনে হয় না? আমার পয়েন্টার কি দেখা যায়? আচ্ছা ঠিক আছে। এটা এই যে শেপ, আগে তো আমরা ব্লাস্ট দেখছি, ব্লাস্টের থেকে কি এখানে শেপটা একটু পার্থক্য মনে হয়? হ্যাঁ, দেখো এটা একটু ওভাল শেপড, এই স্পটটাকে আমরা ওভাল শেপ বলতে পারি। এগুলো তো টিপিক্যাল ওভাল শেপ যদি তোমরা বুঝে থাকো। আর কখনো কখনো সার্কুলার হয়, এটা রাইসের ভ্যারাইটি, জেনেটিক মেকআপ, তারপর প্যাথোজেনের জেনেটিক অ্যাবিলিটি, এগুলি এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অনেক কিছুর উপর নির্ভর করে। আমরা যে যা বলবো তাই যে মাঠে পাবো নট নেসেসারি, কিন্তু কাছাকাছি গেলে আমরা যেন চিনতে পারি, এই জন্য আমরা এই ডিজিজগুলি এভাবে দেখি। তবে এটাকে আমরা ওভাল স্পট। দেখো এই প্রথম সেন্টেন্স এখানে বলা আছে স্পট উইথ ইয়েলো মার্জিন। দেখো তো তার চতুর্দিকে একটা ইয়েলো মার্জিন বোঝা যায় কিনা? বোঝা যায়? জি স্যার। এই যে ইয়েলো মার্জিন আছে, চতুর্দিকে ইয়েলো একটা মার্জিন থাকে। এই যে দেখো এখানে এই স্পটটাতেও একই অবস্থা। এই শেপটা ওভাল শেপ, ওভাল, আমি বলবো ওভাল শেপ স্পট, ওভাল শেপ। আচ্ছা, তারপরে হলো কারো মাইকটা ওদের ডিস্টার্ব করতে, সেটা মিউট করে নাও। আচ্ছা, তারপরে আমরা যদি ম্যাচিউর স্পট, এটা ম্যাচিউর স্পটই আসলে, ইনিশিয়াল স্পট এখানে কোনটা নাই। যেমন এই যে এখানে ইনিশিয়াল স্পট আমরা বলতে পারি, বা ইনিশিয়াল স্পট। এখানে দেখো একটু ইনিশিয়াল স্পট আছে, এটা একটু ইলংগেটেড স্পট পাতাতে। মাঠে গেলে অনেকগুলো এগুলি দেখা যায়, এই ছবিতে তো সব নিয়ে আসা যায় না, মাঠে গেলে এটা বোঝা যায়। তারপর ম্যাচিউর স্পট হ্যাভ গ্রে সেন্টার। দেখো এটার যে সেন্টার পোর্শন, দিস ইজ গ্রে উইথ ডার্ক মার্জিন, ডার্ক ব্রাউন মার্জিন। সেন্টারটা গ্রে আর এটা হলো একটু ডিপ ডিপ ব্রাউন কালার,
জাস্ট এই দুইটা দেখে এইখানেও তুমি দেখো, এই যে এখানে একটু ধূসর আছে, হ্যাঁ, তারপরে এই মার্জিন পোর্শনটা একটু ব্রাউন, আর বাইরে তো ইয়েলোইশ কালো বা ইয়েলোইশ বলয় যেটা, এটা তো আমরা আগেই বলে আসছি, এটা এখানেও স্পষ্ট। তাহলে এই লক্ষণ দেখে আমরা ডিজিজটাকে ডায়াগনোসিস করবো, ইট ইজ ব্রাউন স্পট। আমাকে একটা জিনিস বলবা যে এই ব্লাস্ট এবং ব্রাউন স্পট এই দুইটা কিন্তু খুব কাছাকাছি লক্ষণ, সেই জন্য দুইটাকে আমি পর পর দেখাচ্ছি। এই দুইটাকে তোমরা সেপারেট করতে পারবা কিনা, কি মনে হয়? কেউ নাই? এটা ডায়মন্ড হেডের থাকবে। আমার সাথে কেউ নাই? রাজ আছো? স্যার শেপ দেখে স্যার আলাদা করতে হবে। ওইটা হচ্ছে আইস শেপ। হ্যাঁ, এটা দেখে Diamond এটা head বুঝতে আছে। পারবা কিনা। ওভাল সার্কুলার শেপ, হ্যাঁ স্যার। ওভাল বা এখানে ওভাল শেপ বোঝা যাচ্ছে, সার্কুলার হয় এটা, কিন্তু ওই ব্লাস্টের সিমটমটা একেবারে টিপিক্যালি আইস শেপড হবে, হয়। ঠিক আছে? জি স্যার। তোমরা অনেকে কি নাই নাকি আমার সাথে? কারণ কি? স্যার স্যার রেসপন্স করে না স্যার। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে স্যার মাঝে মধ্যে। ও, নেটওয়ার্কের সমস্যা হয় না? আমার নেটওয়ার্কে কি সমস্যা হয় না তোমাদের? আমাদের থেকে হ্যাঁ, সেটা হতে পারে। তাহলে তো আমি কি একটু স্লো বলবো, তাহলে তোমাদের সুবিধা হবে? না স্যার। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি আমি বলে যাই তাহলে একটু সুবিধা। আমি চাচ্ছিলাম যে তোমরা আসলে জিনিসটা শিখো। এখন তো অবসর, তোমাদের অবসর, আমাদের অবসর। ক্লাসে কিন্তু এইভাবে বলা যাবে না, ক্লাসে তো লেকচার দিয়ে চলে যাবে, এইভাবে হাতে ধরিয়ে ধরিয়ে দেখানো বা বোঝানো এটা খুব কঠিন হয়ে যাবে তখন। যার কারণে একটু অবসর, যেহেতু আমরা একটু কথা বললে সুবিধা হয়। ওকে, আমরা একটু অগ্রসর হই। এটা তো পাতায় গেল, তাই না? এখন দেখো আমরা গ্রেইনে কি দেখা যায়। এই দেখো, যে গ্রেইনের উপরে অনেকটা সিমিলার টাইপ, এই পাশে যেগুলি আছে অনেকটা সিমিলার টাইপ, এই ধূসর, একটু ডিপ ব্রাউন, আর মার্জিন তো এটা অনেক সময় বোঝা যায় না, কিন্তু গ্রেইনটা যদি গ্রিন থাকতো তাহলে ঠিকই ওইরকম সিমটম বোঝা যেত। ঠিক আছে? আর ফাইনালি যা দেখা যায় যে তার উপরে এই যে মাইসিলিয়াল ফাঙ্গাসের তো মাইসিলিয়াম থাকে, মাইসিলিয়াল গ্রোথ হয়, ব্ল্যাক ভেলভেটি মাইসিলিয়াল গ্রোথ ফাউন্ড অন দ্য সারফেস অফ দ্য গ্রেইন। এটা কিন্তু তার একটা টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। তোমরা যদি ল্যাবে তো ক্লাসটা করতেই হবে, দেখো প্রথম ক্লাসটাই দিবে গ্রেইন স্পট অফ রাইস, তখন একটা নিডেল দিয়ে জাস্ট এখান থেকে খোঁচা দিয়ে একটু স্লাইড করবা, দেখবো যে কনিডিয়া অর্গানিজম, কনিডিয়া মাইসিলিয়াম কনিডিও 4 খুব সহজে স্লাইডের মধ্যে চলে আসবে, এবং তোমরা দেখে খুব মজা পাবা কিন্তু যখন প্র্যাকটিক্যাল ল্যাবে ক্লাসগুলি হবে, তখন এটা দিয়ে শুরু হবে, কারণ এটা খুব ইজি, নিডেল দিয়ে খোঁচা দেওয়ার সাথে সাথে এটা চলে আসে, এই জন্য এটা আগে দেওয়া হয়, ছাত্ররা খুব মজা পায় এটা দেখে। তাহলে আমরা দেখলাম কি যে more or less similar types of spot appear on grain as in leaf, মানে লিফের মতো করে গ্রেইনের মধ্যে স্পট হয়, এবং এই গ্রেইনে আরেকটা জিনিস হয়, সেটা হলো ব্ল্যাক ভেলভেটি মাইসিলিয়াল গ্রোথ দেখা যায় যখন খুব সিভিয়ার ইনফেকশন হয়। এই দুইটা হলো তার টিপিক্যাল ক্যারেক্টারিস্টিক্স। এখন আমি একটা কথা এখানে ভুল বলছি, তোমরা হয়তো খেয়াল করো নাই। আমি বলছি ব্ল্যাক ভেলভেটি মাইসিলিয়াল গ্রোথ, এটাকে আমি সিমটমের মধ্যে নিয়ে আসছি। আসলে এটা সিমটম নয়, এটা হলো সাইন। সাইন আর সিমটম এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, তোমরা হয়তো জানো, তারপরে আমি বলতেছি যে সিমটমটা হলো চেঞ্জ অফ প্লান্ট ডিউ টু ইনফেকশন, প্লান্টের দৈহিক শারীরিক বা গ্রোথের যে কোনো ধরনের পরিবর্তন, যেমন স্পট, ব্লাইট,
এগুলি হলো তার সিমটম। উইল্ট, এগুলি সিমটম। গাছের ইন্টারনাল বা এক্সটার্নাল যে পরিবর্তনগুলি হয় সেটি হলো তার সিমটম। কিন্তু প্যাথোজেনের ইনফেকশনের ফলে মানে প্যাথোজেন আছে সেখানে, কিন্তু প্যাথোজেনকে বাইরে থেকে অনেক সময় দেখা যায় না। একটু কার ইয়াটা ডিস্টার্ব হচ্ছে, এটা মিউট করে নাও। কেউ কথা বললে একটু মিউট করে কথা বললে, আমার সাথে কথা বললে আনমিউট করে নিও। যেটা বলতেছিলাম যে সাইন এবং সিমটম, যখন প্যাথোজেনের পার্ট, প্যাথোজেনের উপস্থিতি খালি চোখে নেকেড আইতে দেখা যাবে অন প্লান্ট, প্লান্টের উপরে প্যাথোজেন তার অংশ বিশেষ অথবা প্যাথোজেন ফুল বডি যদি খালি চোখে দেখা যায় তবে সেটাকে বলা হয় সাইন। আর প্যাথোজেনের ইনফেকশনের কারণে গাছের যে চেঞ্জ হয়, প্লান্টের যে চেঞ্জ, সেটা হলো সিমটম। ঠিক আছে? আমি একটা উদাহরণ দেই তাহলে সুবিধা হবে। তোমার চোখ ওঠা দিয়ে আমি সবসময় উদাহরণটা দিয়ে থাকি। তোমার চোখ উঠলো, তখন তোমার চোখে লাল হয়ে যায় না? লাল হয়ে যায়। হ্যাঁ, লাল হয়ে গেলে এই যে চোখটা লাল হয়ে গেল, এটা তোমার সিমটম। এই প্যাথোজেন আছে সেখানে, কিন্তু প্যাথোজেনটা আমরা খালি চোখে দেখতেছি না। চোখ লাল হয়েছে এটা আমরা দেখতেছি, এই যে এটা হলো তোমার সিমটম। আর রাত্রে ঘুমায় আসছো, সকালে উঠার চোখ খুলতে পারতেছো না, কি হলো? কিছু ময়লা এসে চোখের গোড়ায় লেগে গেছে এবং সেখানে একটু পানি দিয়ে, গরম পানি দিয়ে একটু ভিজাই টিজাই ওইটাকে আবার খুলে ফেলা। এই যে ময়লাগুলি, এগুলি হলো ব্যাকটেরিয়াল সেল, সেকেন্ডারি ইনফেকশন হয়। এই ব্যাকটেরিয়াল সেলগুলিকে আমরা সাইন হিসেবে বলবো। ব্যাকটেরিয়াল সেল আমি তো খালি চোখে দেখতেছি যে ময়লাটা, তাই না, একসাথে জড়ো হয়ে আছে, এই সেলটাই হলো সাইন। কে জানি প্রশ্ন করছিলাম, বলবো আমি আবার? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই সাইন আর সিমটম আরো বিভিন্ন জায়গায় আমি বলবো। তোমাদেরকে আমি জিজ্ঞাসা করবো কোনটা সাইন কোনটা সিমটম, তখন আর একটু ক্লিয়ার হবে। আমি আরো বিভিন্ন জায়গায় দেখাবো সুযোগ। তাহলে এইখানে এই যে ভেলভেটি স্ট্রাকচার, এটা তো ছত্রাকের উপস্থিতি আমি খালি চোখে দেখতেছি যে কালো কালো দেখা যাচ্ছে, এটা হলো সাইন। আর এইখানে দেখো এই যে গাছের সরি এই গ্রেইনের উপরের চামড়াটার কালার চেঞ্জ হয়ে গেছে, এটা হলো তার সিমটম। প্যাথোজেন এখানেও আছে, এখানেও আছে। পার্থক্য হলো এটা আমি খালি চোখে দেখি আর এটা আমি খালি চোখে দেখতে পাই। Okay, this is cycle. The fungus is normally present in areas with long history of rice culture. ধান আমরা কি করি, ধান চাষ করি, তারপরে জমিটা অনেক সময় কিছুদিন ফেলে রাখি অথবা অন্য কোনো ফসল চাষ করি, তারপরে আবার সেই জমিতে একইভাবে ধান চাষ করে যাচ্ছি। কিছু নিচু জায়গা আছে সেখানে ধান ছাড়া অন্য কোনো চাষ করা যায়, তাহলে এইগুলিকে বলা হয়েছে লং হিস্ট্রি অফ রাইস কালচার। একই জমিতে যদি একই ফসল বারবার করা হয় তাহলে সেই জমিতে বিভিন্ন ধরনের বা সেই ফসলের মধ্যে রোগ বালাইয়ের আক্রমণটা একটু বেশি হয়। রাইসের ক্ষেত্রে এটা যদি দীর্ঘদিন যাবত রাইসের পরে রাইস কাল্টিভেশন করা হইতে থাকে তাহলে এই ব্রাউন স্পট ডিজিজটা বেশি হয়। The fungus survive on stubble and debris and on seed. ফাঙ্গাস ফসলের যে অবশিষ্টাংশ থাকে এবং সিড, ইভেন সয়েল, এখানে লেখা হয় নাই, সয়েলের মধ্যে থাকে, সরাসরি সয়েলের মধ্যে থাকে ফাঙ্গাস। তারপরে পরের বছর কিভাবে ইনফেকশনটা করে, স্পোর প্রডিউসড ইন ইনফেস্টেড ডেব্রিস এন্ড older lesion infect the
ক্রপ ইন দ্য নেক্সট ইয়ার। অর্থাৎ এই যে যেখানে সে সার্ভাইভ করে থাকলো, সেখানে পরের বছর যখন ওয়েদার বা তার জন্য ফেভারেবল কন্ডিশন আসে প্যাথোজেনের জন্য, তখনই সে গাছে ইনফেকশন করে স্পোর দ্বারা। আর স্পোর ডিসেমিনেটেড বাই এয়ার এন্ড কজ দ্য ইনফেকশন, মানে যে স্পোর উৎপন্ন হয়, ডিজিজ সাইকেল আমি সেদিন একটু দেখাইছিলাম যে ওই ফসলে অবশিষ্টাংশ বা সার্ভাইভাল স্ট্রাকচার থেকে স্পোর বা ইনোকুলাম তৈরি হয়। সেই ইনোকুলাম বাতাস অথবা অন্য কোনো বাহকের মাধ্যমে বাহিত হইয়া গাছের কাছে যখন আসে তখনই ইনফেকশনটা হয়। এখানেও তাই হয়েছে। দেখো, এটা হলো তার অর্গানিজম, বাইপোলারিস অরাইজি, কনিডিও 4, দিস ইজ কনিডিও 4, এটা মাইসেলিয়াম, এগুলি হলো কনিডিয়া। কনিডিও 4 এর মধ্যে কনিডিয়া গুলি লেগে আছে বা আছে। এখানে এইগুলি হলো তার স্পোর, বাইপোলারিস। ফেভারেবল কন্ডিশন, কোন কন্ডিশনে ডিজিজটা বেশি হবে? ব্রাউন স্পট indicates unfavorable growing condition or poor soil fertility. আমি বলছিলাম যে নাইট্রোজেন ফার্টিলাইজার যদি কম হয় অথবা গ্রোয়িং কন্ডিশনটা যদি কোনো কারণে আনফেভারেবল হয়, তখন এই ডিজিজটা বেশি হয়। তো এখানে বলা আছে সাসেস ইনএডিকুয়েট নাইট্রোজেন ফার্টিলাইজার। তারপরে রুট প্রুনিং বাই রাইস ওয়াটার উইবিল, পানিতে একজন উইবিল থাকে, পোকা, রাইসের শিকড়কে কেটে দেয়। অনেক শিকড় কাটলে তো গাছ এমনি দুর্বল হয়, কাজে সেখানে ইনফেকশনটা বেশি হয়। পুয়ার সয়েল, পুয়ার সয়েল বলতে যে সয়েলে ফার্টিলিটি কম, বিভিন্ন কারণে সয়েল পুয়ার হইতে পারে। আমরা রাস্তাঘাট তৈরি করি, কৃষি জমি থেকে মাটি কেটে এনে দেখা যায় যে রাস্তার উপরে ফেলতেছি, উপরের লেভেলের লেয়ারের মাটিটা, কিন্তু নিচের যে মাটিটা থাকে এটা অনেক সময় ফার্টিলিটি লস করে বা এতটা ফার্টাইল থাকে না। সেখানে যদি আমরা রাইস কাল্টিভেশন করি তাহলে সেখানে ডিজিজ বেশি হবে। কিভাবে ম্যানেজ করব? ম্যানেজমেন্ট আমরা করব যে মেইনটেইন প্রপার ফার্টিলিটি লেভেল। প্রথমে তো বলছি যে ফার্টিলাইজারের যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে ডিজিজ বেশি হবে। কাজে আমি যদি প্রপার ফার্টিলিটি লেভেলটাকে মেইনটেইন করি তাহলে ডিজিজ কম হবে। প্রপার বলতে নির্দিষ্ট ডোজ দিতে হবে, বেশি দিলে আবার সমস্যা আছে, বেশি দিলেও ডিজিজ বেশি হবে। ব্রাউন স্পট না হলে অন্য ডিজিজ বেশি হবে। কাজে প্রপার ফার্টিলিটি লেভেলটাকে মেইনটেইন করতে। Correct the factors causing the plant stress and poor growth. প্লান্টের যদি গ্রোথ পুয়ার হয় তাহলে কি কারণে পুয়ার গ্রোথ হচ্ছে সেটা জেনে সেটা কারেক্ট করতে। তারপর সিড ট্রিটমেন্ট উইথ প্রোভেক্স at the rate of 0.3% of seed weight. সিড ট্রিটমেন্টের জন্য বিভিন্ন ধরনের ফাঞ্জিসাইড আছে, তার মধ্যে বাজারে যেটা খুব অ্যাভেলেবেল বর্তমানে সেটা হলো প্রোভেক্স ফাঞ্জিসাইড। এটা দ্বারা আমরা সিড ট্রিটমেন্ট করে দিলে এই ডিজিজটা অনেকটাই কন্ট্রোল হবে। আর তার রেট হলো 0.3% অফ সিড ওয়েট। সিডের যা ওজন তার 0.3% হারের ওষুধ মিশাই। Foliar fungicide application are not recommended for control of brown spot. আচ্ছা, ব্রাউন স্পট ডিজিজটা কন্ট্রোল করার জন্য ফলিয়ার ফাঞ্জিসাইড, বহু রকম ফাঞ্জিসাইড আছে যেটা স্প্রে করা হয়, এটা সাধারণত রিকমেন্ড করা হয় না। তার কারণ হলো আমরা এই যে প্রপার ফার্টিলিটি লেভেল এবং স্ট্রেস কন্ডিশন
টাকে যদি আমরা রিমুভ করে দিতে পারি গাছের, তাহলে এমনি ডিজিজটা কমে যায়, গাছ নিজেই সেটাকে রেজিস্ট করতে পারে। কাজে আমরা অতিরিক্ত ফাঙ্গিসাইড, আননেসেসারি ফাঙ্গিসাইড প্রয়োগ করার প্রয়োজন নাই। আচ্ছা, এইটা নিয়ে আমার একটু কথা আছে এখানে, ম্যানেজমেন্ট। কারণ যেহেতু আমি আরেকটা ডিজিজের ম্যানেজমেন্ট তোমাদেরকে দিব, তোমরা একটু পার্টিসিপেট করবে আমার সাথে। সেটা আমরা বলছি প্রথমে যে ডিজিজ ট্রায়াঙ্গেল তো মনে আছে, পোস্ট প্যাথোজেন এনভায়রনমেন্ট, ঠিক আছে? হোস্ট প্যাথোজেন এনভায়রনমেন্ট, এই তিনটার ইন্টারঅ্যাকশনের ফলে ডিজিজ হয়। এটাকে আমরা ট্রায়াঙ্গেল দ্বারা দেখাইতে পারি। এবং এই ট্রায়াঙ্গেলের তিনটা উপাদানকে যদি আমরা ম্যানেজমেন্ট করতে পারি, তাহলে ডিজিজ ম্যানেজমেন্ট হয়ে যাবে। ম্যানেজমেন্ট গুলি কিভাবে করা যায় সেটা আমরা একটু আলোচনা করছিলাম সেদিন, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। তাহলে আমার প্রশ্ন হলো যে ফার্টিলিটি লেভেল যে আমি মেনটেন করলাম, তাতে করে এই ডিজিজ ট্রায়াঙ্গেলের কোন উপাদানটাকে আমি ম্যানেজ করছি? এটা কি হোস্ট প্যাথোজেন না এনভায়রনমেন্ট? এনভায়রনমেন্ট, ফার্টিলিটি। এনিওয়ান? হ্যাঁ, হোস্ট। হোস্ট কিভাবে? Pathogen. প্যাথোজেন ব্যাখ্যা দিতে হবে কিন্তু। এনভায়রনমেন্ট তো হচ্ছে না। Environment হবে না? স্যার অনেক স্ট্রং হবে স্যার, প্যাথোজেন Environment অ্যাটাক হবে না? করতে পারে। এটা কি হোস্টকে আমরা রেজিস্ট করে দিচ্ছি নাকি? সেরকম না হলে স্যার রোগ প্রতিরোধ ক্ষমতা স্যার তুলনামূলক ভালো। হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো হয় তাহলে হোস্ট ম্যানেজমেন্ট। এনভায়রনমেন্ট কে বলছিল একটু বলো দেখি। সয়েল তো এনভায়রনমেন্টের অংশ না। জি স্যার। স্যার হচ্ছে পুর ফার্টিলিটি লেভেলে তো হচ্ছে প্যাথোজেনের জন্য ওটা হচ্ছে ফেভারেবল এনভায়রনমেন্ট থাকবে। জি জি জি, হ্যাঁ, তারপরে আর প্রপার ফার্টিলিটি থাকলে ওটা Fertility যদি আমি- ফার্টিলিটিটা আমরা কোথায় প্রয়োগ করতেছি? সয়েলের মধ্যে নাকি? জি স্যার। মানে ফার্টিলাইজার প্রয়োগ করতেছি আমরা সয়েলে, সয়েল। তাহলে সয়েলের মাইক্রো ক্লাইমেট বা মাইক্রো এনভায়রনমেন্ট কিছুটা চেঞ্জ হচ্ছে এখানে, হ্যাঁ, তাই না? ফার্টিলিটি লেভেল যখন আমরা কারেক্ট করব, কিছুটা চেঞ্জ হচ্ছে। এরকম কি চিন্তা করা যায়? জি স্যার। অন্যরা আরো কেউ সাপোর্ট করো? জি স্যার, এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট। একজন বলছে হোস্টকে একটু রেজিস্ট করে দেওয়া যায় বা হোস্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, সেটাকে কি ইগনোর করা যাবে? না স্যার। না স্যার, কজ না, রিলেটেড করা তো যাবে না। সবগুলা দুইটাই ঠিক ইন্টাররিলেটেড। আছে। হ্যাঁ, এখানে কিন্তু রাইট, এখানে দুইটাই ম্যানেজমেন্ট হচ্ছে। অবশ্যই ফার্টিলাইজার যখন প্রয়োগ করা হয় তখন তার হোস্টের একটা ইন্টারনাল রেজিস্ট করার একটু ক্ষমতা বেড়ে যায়। বৃদ্ধি পাচ্ছে, এটা যেমন সত্য। আবার এনভায়রনমেন্ট, সয়েলের যে মাইক্রো ক্লাইমেট বা এনভায়রনমেন্টাল যে চেঞ্জ, সেটাও হচ্ছে। কাজে দুইটাই এখানে কার্যকর বলে আমরা ধরে নিতে পারি। অনেকটাই তোমরা বুঝতে পারছো। এগুলি কিন্তু একেবারে সুনির্দিষ্ট গণিতের মতো ডিমার্কেশন দিয়ে কোনোটার ব্যাখ্যা দেওয়া যাবে না, কিন্তু একটি ধারণা নেওয়া যাবে আমাদের, ঠিক আছে? ওকে, আমরা পরের পয়েন্টটাতে যাই। কারেক্ট দ্য ফ্যাক্টরস কজিং দ্য প্লান্ট স্ট্রেস এন্ড পুয়ার গ্রোথ। এখানে কি? হ্যাঁ, correct the factors causing factors. এখানে তো হোস্টকে বোঝাইছে। হ্যাঁ, তোমাদের এখানে একটা কথা মনে আছে কিনা যে হ্যাঁ, এই, বুঝছি তো। একটা হলো ক্রপ ম্যানেজমেন্ট, একটা পয়েন্ট ছিল, কে জানি একটা প্রশ্ন করছিল, হোস্টকে ক্রপ ম্যানেজমেন্ট আর হোস্ট ম্যানেজমেন্টের মধ্যে পার্থক্য কি? তাহলে এটা কি আমরা এনভায়রনমেন্টের যে একটা পয়েন্ট ছিল ক্রপ ম্যানেজমেন্ট, তাহলে এটা কি আমরা এনভায়রনমেন্টের যে একটা পয়েন্ট ছিল, হয়তো ওই জিনিসটা এখনো অ্যাঙ্গেলের উপাদানগুলি একেবারে তোমাদের, যার কারণে অনেক সময় ধরতে একটু অসুবিধা। মুখস্থ করার প্রয়োজন নেই, আমরা এমনি একটু আলোচনা করি।
আমার তো কিছুটা ধারণা আছে, তোমাদেরকে আমি হেল্প করছি জাস্ট। তাহলে আমরা এখানে যদি আমরা কি কারেকশন করে দিতে পারি পুয়ার গ্রোথ যে কন্ডিশন, সেটাকে কারেকশন করলে আমরা আসলে ক্রপ ম্যানেজমেন্ট করতেছি কিছুটা। এনভায়রনমেন্টের একটা উপাদান আছে ক্রপ ম্যানেজমেন্ট, আর জানি কি কি ছিল, ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, ইরিগেশন ইত্যাদি ইত্যাদি কি পয়েন্ট ছিল আমারও মনে নেই। তাহলে ওইটাকে আমরা ধরতে পারি। আমরা আসি থার্ড পয়েন্টে, সিড ট্রিটমেন্ট উইথ প্রোভেক্স। এখানে আমরা কাকে ম্যানেজ করতেছি? এখানেও তো ক্রপ ম্যানেজমেন্ট, প্যাথোজেন ম্যানেজমেন্ট। প্যাথোজেন ম্যানেজমেন্ট কিভাবে? এটা ইউজ করে তো আমরা মানে প্যাথোজেনকে একরকম মেরে ফেলতেছি, এজন্য। হ্যাঁ, গুড। এটা এখানে আরো অ্যান্সার থাকতে পারে, কিন্তু এটাও একটা অ্যাকুরেট অ্যান্সার। হ্যাঁ, প্যাথোজেনকে মেরে ফেলতেছি, তার মানে কি সিডের গায়ে যে প্যাথোজেন ছিল, ডিজিজ সাইকেলের কথা চিন্তা করো, সিডের গায়ে যে প্যাথোজেন ছিল সেই প্যাথোজেনটাকে আমরা মেরে ফেলতেছি, মানে ইনোকুলাম লেভেলটাকে আমরা কমায় দিচ্ছি, রিডিউস করে দিচ্ছি। ইনোকুলাম লেভেল যখন আমি রিডিউস করে দিচ্ছি, প্রাথমিক ইনোকুলাম, তখন সেই মাঠে যদি কিছু ইনোকুলাম যায় তাহলে ডিজিজটা কম হবে। আসলে এখানে আমরা প্রকারান্তরে ইনডাইরেক্টলি আমরা প্যাথোজেনকে ম্যানেজমেন্ট করতেছি। খেয়াল করে দেখো স্যার, এখানে তো স্যার হোস্টেল স্যার রেজিস্ট্রেশন স্যার বৃদ্ধি পাচ্ছে স্যার। তো সব জায়গাতেই হোস্টে তো নিজস্ব একটা ক্যাপাসিটি আছে, কিন্তু তুমি সিড ট্রিটমেন্ট করে আসলে হোস্টের রেজিস্ট্যান্স বৃদ্ধি করার চেয়ে তুমি যেখানে ইনোকুলাম লেভেলটাকে, প্যাথোজেনের লেভেলটাকে কমিয়ে দিচ্ছ, এটা হলো বেশি কার্যকরী। জি স্যার, বুঝতে পারছি। হাত ধুইতে বলে না, বুঝতে পারছি। হাতে তো তোমার ইনোকুলাম আছে, এটা হলো সোর্স অফ ইনোকুলাম। কোভিডের ইনোকুলাম হাতে আছে, শরীরের বিভিন্ন অংশ আছে, বলে যে বাইরে থেকে এসে গোসল করবেন, শাওয়ার নিবেন, তার মানে কি এটা কি আমি সমস্ত প্যাথোজেন আমার মরে গেছে কোভিডের প্যাথোজেন? না, কিছু ইনোকুলাম আমার কমে গেছে, হাতে থাকে, মুখে থাকে, নাকে থাকে, বিভিন্ন জায়গাতে থাকে। আমি যদি ওয়াশ করি বডিটাকে, আমার ইনোকুলামের লেভেলটা কমে যাবে। আরেকটা জিনিস মনে রাখবা, যে কোনো ডিজিজ সংগঠনের জন্য একটি নির্দিষ্ট অ্যামাউন্টের ইনোকুলাম দরকার। তোমার একটা বা দুইটা স্পোর বা কনিডিয়া ঢুকলো শরীরে, এইটা শরীর এমনি মেরে ফেলে, কিন্তু যখন হাজার হাজার ঢুকে গেল, তখন কিন্তু শরীর সেটাকে বা প্লান্ট সেটাকে ফাইট দিয়ে কুলাইতে পারে না, মানে প্লান্ট পরাজিত হয়ে যায় কখনো কখনো, বা শরীর পরাজিত হয়ে যায়, তখনই কিন্তু এই আমরা রোগ দ্বারা আক্রান্ত হই। ঠিক আছে, প্রতিনিয়ত আমরা অসংখ্য জীবাণু গ্রহণ করতেছি না শরীরে, নিঃশ্বাসের সাথে, বাতাসের সাথে, তাহলে আমাদের রোগ হয় না কেন? কারণ অনেক সময় ওই অ্যামাউন্ট অফ ইনোকুলাম কম যায়, আর দ্বিতীয়ত হলো বডি তো সেটাকে রেজিস্ট করার জন্য সবসময় প্রস্তুত থাকি, এই কারণে। তাহলে এখানে আমরা বলতে পারি যে সিড ট্রিটমেন্ট করে আমরা প্যাথোজেনকে ম্যানেজ করতেছি। ঠিক আছে, তারপরের অংশটা আর এখানে আমাদের দরকার নেই। এই তিনটা পয়েন্ট আমরা যে আলোচনা করলাম, তার উদ্দেশ্য হলো তুমি কিন্তু এই তিনটা পয়েন্ট, ওই যে আজকে যে অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টের সাথে এরকম ভাবে চিন্তা করে করে যে আমার সোর্স অফ ইনোকুলাম কি আছে, ইনোকুলামকে আমি কিভাবে, দিন অ্যাসাইনমেন্ট তো আপলোড করতেই পারি নাই, আজকে তো আশা করি পারবা, সমস্যা নাই তোমাদের। অনেকে আমাকে বলছো যে স্যার এটা কি নাম্বার থাকবে কি থাকবে না বা ইত্যাদি, তোমরা এগুলি একেবারে চিন্তাই করো যে নাম্বার থাকবে কি থাকবে না। আমি তো উদ্দেশ্য আমার নাম্বার দেওয়া না, আমার উদ্দেশ্য হলো তোমাদেরকে একটু শেখানো যে প্লান্ট প্যাথোলজি এটা খুব মজার এবং ইন্টারেস্টিং, এটা আমার উদ্দেশ্য। তোমাদের যদিও উদ্দেশ্য নাম্বারের, নাম্বার তোমরা ইয়ার পরে, মানে আমার ইভালুয়েশনের পরে তোমরা দেখবো সবাই একটা ভালো নাম্বারই পাবো আশা করি, যদি শিখো। আর অনেকে শিখবে না, তাদের নাম্বার তো সেরকম হবে, এটা তো কোনো সমস্যা নেই, ভেরিয়েশন থাকবে, অসুবিধা নেই।
যে স্যার হ্যাঁ ওইটাতে নাম্বার থাকবে কি থাকবে না। আমি এগুলি এখন ট্রায়াল দিচ্ছি, অন ট্রায়াল। যখন তুমি খুব পারফেক্ট হবা কিছুদিন চর্চা করার পরে, তখন আমি একেবারে ওই পরীক্ষার জন্য অ্যাসাইনমেন্ট দিব, ওই অ্যাসাইনমেন্ট গুলি করে সাবমিট করবো, ওইগুলিতে ফাইনাল ইভালুয়েশন, এগুলো ইভালুয়েশন হবে। ঠিক আছে, কোনটা ফাইনাল ইভালুয়েশন হবে সেটা আমি দিব, কিন্তু এইগুলি বি কেয়ারফুল, তোমরা একটু চর্চা করে করে সবাই আপলোড করো। স্যার আমি 2 নাম্বার ম্যানেজমেন্টে আরেকবার যদি বলতেন। হ্যাঁ 2 নাম্বার, কারেক্ট দ্য ফ্যাক্টরস কজিং দ্য প্লান্ট স্ট্রেস এন্ড পুয়ার গ্রোথ। গাছের গ্রোথ কেন কমে যাচ্ছে সেটা তুমি ম্যানেজমেন্ট করো। যেমন তুমি যদি মনে করো যে খুব ড্রাই কন্ডিশনে রাইস প্লান্ট করো, মাটি একদম শুকনা, সেখানে কিন্তু রাইসের গ্রোথ ভালো হবে না। রাইস সবসময় কর্দমাক্ত মাটিতে বা একটু পানি থাকলে সেটা রাইসের গ্রোথ ভালো হয়। কাজে এই যে ড্রাই কন্ডিশনে তুমি বা সই করার পরে গাছের তোমার পাম নষ্ট হয়ে গেছে, জমি শুকায় গেছে, সেখানে কি রাইস হবে? হবে না। এটা হলো পুয়ার গ্রোথের একটা কারণ, যে তোমার ইরিগেশনের অভাব হলো পুয়ার গ্রোথের কারণ। এটাকে তোমার কারেক্ট করতে হবে। তাহলে ইরিগেশন দিলে কি হবে? এনভায়রনমেন্টটা একটু চেঞ্জ হবে না? অবশ্যই চেঞ্জ হবে। রাইসের গ্রোয়িং কন্ডিশনের যে এনভায়রনমেন্ট সেটা চেঞ্জ হবে। কাজেই এনভায়রনমেন্ট মানে ক্রপ ম্যানেজমেন্ট করে তুমি এনভায়রনমেন্ট চেঞ্জ করতে পারবা, সেই চেঞ্জের মাধ্যমে ডিজিজ কন্ট্রোল হবে। আরো কোনো প্রশ্ন? আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমরা আরেকটা ডিজিজের মধ্যে যাবো এখন, ওই ব্রাউন স্পটিং, কিন্তু এটা ন্যারো। হ্যাঁ, জাস্ট ওই একটা বা দুইটা স্লাইডই আছে, এটা বেশি নেই। এটা লক্ষণটা কি দেখো, ইলংগেটেড, ন্যারো ইলংগেটেড ব্রাউন স্পট অ্যাপিয়ার অন লিফ। এটা সাধারণত বেইনের সাথে প্যারালালি থাকে, আর তার বাইরের দিকে এরকম একটা ইয়েলোইশ বলয় বা ইয়েলোইশ হ্যালো থাকে। কি বলছে এখানে? লং ন্যারো রেডিশ ব্রাউন ল্যাশন উইথ ইয়েলো মার্জিন অন লিফ। এটা কিন্তু পরীক্ষার সময় তোমরা এখানে যা লেখা থাকে এটাই লিখে দাও। এটা কিন্তু সেন্টেন্স নয়, ইংলিশ সেন্টেন্স নয়। তোমাকে পরীক্ষার খাতায় লিখতে গেলে সেন্টেন্স কমপ্লিট করতে হবে। আমি স্লাইডে যে সেন্টেন্সটা লিখি এটা সেন্টেন্স আকার, পয়েন্টগুলি শুধু আমি লিখে নিই, কাজে এটা একটু মনে রাখবো। ল্যাশনস আর প্যারালাল টু ভেইন লিফ ভেইন। আমরা যে আগেই বললাম যে প্যারালালি থাকে, ইউজুয়ালি কনফাইন্ড টু এরিয়া বিটুইন ভেইনস। সাধারণত দুইটা ভেইনের মাঝামাঝিতে এটা কনফাইন্ড থাকে। এই যে এই পাশে দেখো এটা ড্রাই হয়ে গেছে, পাতাটা ড্রাই হয়ে গেছে, তারপরেও ওই ইনফেকশনের যে অংশটা সেটা দেখা যাচ্ছে, বোঝা যায়। এটা সার্কোস্পোরা নামক এক ধরনের ফাঙ্গাস দ্বারা হয়। ওই ব্রাউন স্পট আর ন্যারো ব্রাউন স্পট খুব কাছাকাছি লক্ষণ, শুধু শেপের মধ্যে পার্থক্য, সেই জন্য এটাকে এখানে প্রেজেন্ট করা হয়েছে। আর এটা সম্বন্ধে আর বিস্তারিত কোনো কথা নাই। তাহলে আমরা আজকে আমাদের যে অ্যাচিভমেন্ট সেটা হলো ব্লাস্ট এবং ব্রাউন স্পট, এই দুইটা ডিজিজকে আমরা সেপারেট করতে পারবো। ব্রাউন স্পট এবং ন্যারো ব্রাউন স্পট, এদেরকে আমরা সেপারেট করতে পারবো কিনা, এটা আমরা শেখার চেষ্টা করছি। আরেকটি বিষয় আমরা শিখছি, সেটা হলো যে এই ডিজিজ ট্রায়াঙ্গেল এবং শিখি নাই, শেখার চেষ্টা করছি। ডিজিজ ট্রায়াঙ্গেল এবং ওই ডিজিজ সাইকেলকে কাজে লাগিয়ে কিভাবে আমরা যে কোনো একটা ডিজিজের ম্যানেজমেন্ট প্র্যাকটিস করতে পারবো, এই কয়েকটা বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে।
আমি কি আরেকটা ডিজিজ, তোমাদের ধৈর্য আছে? না স্যার, জি স্যার। নাই? কোনটা সঠিক? না না, কোনটা জয়যুক্ত হয়নি? হ্যাঁ? আমার না তো খুব স্যার। ভালো নাই লাগতেছে। নাই নাই, আচ্ছা ঠিক আছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানে বন্ধ করবো, কিন্তু তার আগে হ্যাঁ, কোনো প্রশ্ন আছে? না স্যার। সিরিয়াসলি খুব ভালো লাগছে। স্যার অ্যাসাইনমেন্টের কি করে লিখবো যদি একটু হিন্দি দিতেন স্যার। ওই তো আজকে তো হিন্স দিয়ে দিলাম, যে ব্রাউন স্পটের যে ইয়া যেগুলো বলছি, তোমরা নিজের মতো করে ওটা তো একটু স্টাডি করতে হবে, যেটুকু আমি পড়াইছি সেটা স্টাডি করে সেখান থেকে তোমাকে বের করতে হবে খুঁজে, যে হ্যাঁ তোমরা লেখো না কেন, তোমাদের কি ক্রিয়েটিভিটি আছে সেটা আমি দেখতে চাচ্ছি। তোমাদের অনেক ধরনের ক্রিয়েটিভিটি আছে, যেটা আমাকেও আমার চেয়েও বেশি। কাজে তোমরা ভয় পাবা না, ভুল হোক, ভুল হইলে ভুলটাই লেখো, কিন্তু লেখো, লেখা সাবমিট করো। আরেকটা জিনিস আমি আবার বলি, যে অবশ্যই ফাইলের যে নামটা দিবা ওটা কিন্তু এখানে লেখা আছে, ফাইলের নামটা তোমার আইডি দিয়া দিবা। অন্য কোনো কিছু দিয়ে যদি ফাইলের নাম দাও, মানে রিনেম করো, তাহলে অথবা একটা স্ক্যান করলা, ক্যাম স্ক্যানার নামে একটা ফাইল আসছে, এই ফাইলটা রিড হবে না, এটা মনে রাখবে, ঠিক আছে। একদম 100% ভুল লেখা পাঠো, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো একটা কিছু দেখে বা অন্যটা কপি করে এটা করবা না। 100% ভুলের মধ্যে আমি 100% নাম্বার দিব, কোনো অসুবিধা নেই। আমি দেখবো তোমার আইডিয়াটা কি। জি স্যার। স্যার ওটা কি ফাইল নেমটা কি PLP 301 লিখে তারপর আইডিটা দিয়ে দিব? PLP 301 কিচ্ছু লেখার দরকার নেই, শুধু তোমার আইডিটা দিব, আর কিচ্ছু দরকার নেই। আইডি দিয়া পিডিএফ, হ্যাঁ ওইখানে আমি যে অ্যাসাইনমেন্টটা দিব ওইখানে দেখবা একটা এক্সাম্পল দেওয়া আছে, তুমি ফাইলের নামটা কিভাবে রিনেম করবে তার একটা এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। জি স্যার। তোমার আইডি যেমন 15000534 হ্যাঁ ডট পিডিএফ, এটা হবে ফাইলের নাম, জি স্যার। ঠিক আছে। আচ্ছা এখন তাহলে কি আমি ওই ইয়াটা দিয়ে দিব, অ্যাসাইনমেন্টটা আমি রাজের কাছে পাঠিয়ে দেই, তোমরা তার কাছ থেকে সংগ্রহ করে নিবা, ঠিক আছে। আর এটা সাবমিট করতে হবে, টাইম মধ্যে দেওয়া আছে, কালকে কটা, সকাল 9টা 10টার মধ্যে মনে হয় সম্ভবত, না কয়টা জন্য আছে, যাই হোক 10টা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কালকে 10টার মধ্যে তোমরা সাবমিট করবা। ইজির একটু চিন্তা করে থিঙ্কিং করে দিবা, দেখি না তোমরা কে কতটুকু বুঝতে পারছো, এটা আমার উদ্দেশ্য, এটা আমার টার্গেট। ওকে নেক্সট, খুব তাড়াতাড়ি দেখা করার চেষ্টা করব। তোমরা সবাই তত সময় ততদিন পর্যন্ত ভালো থাকবা। স্যার কালকে পারবো? স্যার আমরা কি ওয়ার্ড ফাইলে লিখে দিব নাকি আমরা যেরকম আগের বার লিখে পিক তুলে তারপর জেপিজি ফাইল বা ইয়েতে করে কনভার্ট করে দিছিলাম ওভাবে করব, নাকি মাইক্রোসফট ওয়ার্ডে লিখে তারপরে পিডিএফ করে পাঠাবো? তোমাদের যার যেটা সুবিধা, মাইক্রোসফট ওয়ার্ডে লিখেও পিডিএফ করতে পারো, আবার যদি কেউ জেপিজি ছবি তুলে পাঠাও, ছবি তুলে পাঠালে হয় কি ওই স্পেসটা অনেক বেশি হয়, আর আগে ফাইল আপলোড হতো না, ওইটা একটা লিমিট ক্রস করে গেছিল, লিমিটটা আমি বাড়ায় দিছি, ওই যে স্টোরেজ লিমিটটাকে বাড়ায় দেওয়া হয়েছে, এখন আমি আশা করি সমস্যা হবে না। আর ছবি তুলে পিডিএফ বানায় দিতে পারো, ছবি তুলে পিডিএফ বানায় দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু পিডিএফ ফরম্যাটে ওই ফাইলের নাম মনে রাখবা, ফাইলের নাম অবশ্যই তোমার আইডি দিয়ে হবে, রিনেম করে। স্যার শুধু জেপিজি আপলোড করে তো সমস্যা নেই স্যার? জেপিজি আপলোড হবে না, করতে পারবে না। আচ্ছা স্যার, তাহলে পিডিএফ কনভার্ট করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ এ কনভার্ট করে দিন। জেপিজি তুমি দাও, এখানে আপলোডই হবে না, ওইটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য আমি বারবার বলতেছি, এই ফাইল আপলোড নাও হয় তাতেও কোনো সমস্যা নেই, তোমার শেখাতে হলো? আপলোড হলো না
তাতে কোনো অসুবিধা নেই। এটা তো আমরা বলছি যে আমি বারবার বলতেছি তোমরা কতটুকু শিখলা কতটুকু বুঝলা। আমার টার্গেট এটা, আমার টার্গেট ওই নয় যে আমি এখনই তোমাদেরকে কোনো একটা কিছুর মধ্যে ফেলে দিব। আমি একটু শিখাইতে পারলে পরে এক সময় আমি একটা ফাইনাল পরীক্ষা নিব, আর একটু অন্যভাবে সিস্টেম করে পরীক্ষা নেবো যেখানে তোমরা স্কোর টোর সবকিছু দেখতে পারো। আমি চেষ্টা করতেছি যদি পারি, কারণ এগুলি ওই ট্রেনিং নিলাম কয়েকদিন, 2-3 দিন ট্রেনিং দিয়ে আমি এটুকু অ্যাচিভমেন্ট করতে পারছি। যদিও তোমরা আমার চেয়ে অনেক এক্সপার্ট, অনেকে আছে খুবই দক্ষ। কালকে রাস্তা আমাকে বললো আমি ওই যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওইটা আনলিমিটেড স্টোরেজ আছে, ওইটাতে আমি দিতে চাইলাম। তো বলো স্যার এটা তো অ্যাক্সেস দিতে হবে, অ্যাক্সেস তো আপনি দেওয়া ঠিক হবে না। পরে আমি দেখলাম ঠিকই, আমি তো অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাক্সেস কাউকে দিতে পারি না, দেওয়া ঠিকও হবে না, এটা অনেক সমস্যা আছে। যার কারণে ওটা থেকে বের হয়ে আসে আবার গুগল ডকে আমি বা গুগল ফর্মে আমি করছি। এইগুলি তো দেখলাম যে তোমরা আরো বেশি দক্ষ। ঠিক আছে, শেষ করব। স্যার কি তোমার কথা বোঝা যাচ্ছে না, আবার বলো। স্যার অ্যাসাইনমেন্টটা স্যার ব্লাস্টের উপর না স্যার লিপ স্পটের উপর স্যার, ব্রাউন লিপ স্পট। ব্লাস্ট 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 ওখানে দেখবো লেখা